বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আজকে আমরা আপনাদের সাথে আবার নতুন একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমাদের যারা অর্থনীতি বিভাগে আছেন, এটা ইন্টার লেভেল এবং ডিগ্রি এবং অনার্স লেভেলে, তাদের এই ব্যষ্টিক অর্থনীতি একটু মোটামুটি তারা প্রবলেম মনে করে। আমরা সেই ব্যষ্টিক অর্থনীতি নিয়ে আজকে কথা বলবো এবং আমাদের যারা একাদশ শ্রেণীতে আছেন তাদের অর্থনীতি প্রথম পত্রেও এই বিষয়গুলো আছে। আপনারা সকল পর্যায় শ্রেণীর শিক্ষার্থীরা এই ক্লাসের মাধ্যমে উপকৃত হতে পারবেন বলে আশা রাখছি। আপনারা আজকে দেখুন, আমরা অর্থনীতি বিভাগ অনার্স প্রথম বর্ষে প্লাস একাদশ শ্রেণী প্লাস ডিগ্রি প্রথম বর্ষের ব্যষ্টিক অর্থনীতি ক্লাস আমরা আজকে নেব। আমাদের প্রশ্ন হচ্ছে বাজার অধ্যায়ে আমরা 2টা ক্লাস নিয়েছি, আজকে আমাদের বাজার অধ্যায় 3rd ক্লাস। বাজার অধ্যায়ে আমাদের যে আলোচ্য বিষয়, পণ্য প্রতিযোগিতার বাজারে ফার্মের স্বল্পকালীন ভারসাম্য ব্যাখ্যা করো। ঠিক আছে, এই ক্লাসটা আপনারা আপনাদের যে ইকোনমিক্স ব্যষ্টিক অর্থনীতি, এটা প্রত্যেকটা ইয়ারের আমাদের যারা ফার্স্ট ইয়ারে আছেন ডিগ্রি এবং ইন্টার এবং অনার্স, তাদের এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। ঠিক আছে, এবং এই ফার্মের ভারসাম্য আলোচনা করতে গিয়ে আপনারা জানেন ফার্মের ভারসাম্য 2টা হয়ে থাকে। আপনারা জানেন একটা হলো স্বল্পকালীন ভারসাম্য, একটা হলো দীর্ঘকালীন ভারসাম্য। আমরা ফার্মের স্বল্পকালীন ভারসাম্য নিয়ে কথা বলছি। এই স্বল্পকালীন ভারসাম্যে ফার্ম কীভাবে ভারসাম্য লাভ করতে পারে, ফার্মের মুনাফা কখন সর্বোচ্চ হবে, এই ধরনের প্রশ্ন আপনারা পরীক্ষাতে পেয়ে থাকেন। আপনারা বিগত বোর্ডের প্রশ্নগুলো যদি একটু অ্যানালাইসিস করেন, তাহলে আপনারা নিজেরাই অবজারভেশনের মাধ্যমে দেখতে পাবেন যে আপনারা এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সব জায়গায় প্রায় এসে থাকে। এখন আমাদের কথা হলো যে এই যে প্রশ্ন আমরা ভারসাম্য আলোচনা করব, এর আগে আমাদের ফার্মের যে মোট আয় মোট ব্যয় এই যে ধারণাগুলো আছে, এই ধারণাগুলো আমরা আমাদের বিগত ক্লাসে পেজে দিয়েছি, আপনারা সেটা দেখে নেবেন ইনশাআল্লাহ। আর অবশ্যই ক্লাস শুরু করার আগে আপনাদের যে কথাটা বারবার বলতে হয়, আপনারা আমাদের পেজটাকে ফলো করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, তো শুরু করছি। পণ্য প্রতিযোগিতার বাজারে ফার্মের স্বল্পকালীন ভারসাম্য। তাহলে আমাদের ভারসাম্য, আমরা জানি পণ্য প্রতিযোগিতার বাজার হচ্ছে সেই বাজার যেখানে অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকবে, তারা দ্রব্যের দাম নিয়ে দর কষাকষি করবে এবং বাজারে সকল বিক্রেতা সমজাতীয় দ্রব্যগুলো বিক্রি করবে। ঠিক আছে, এটা হলো আমাদের পণ্য প্রতিযোগিতার বাজারের সংজ্ঞা। তাহলে এই পণ্য প্রতিযোগিতার বাজারে ফার্মের ভারসাম্য লাভের জন্য আমাদের কিছু শর্ত আছে, এগুলাকে আমরা অ্যাজাম্পশন বলি বা অনুমিত শর্ত বলতে পারি। ঠিক আছে, এগুলাকে আমরা কি বলবো? অনুমিত শর্ত। ঠিক আছে, 1 নম্বরে আমাদের কি থাকবে? অসংখ্য ক্রেতা ও বিক্রেতা। ঠিক আছে, 2 নম্বর হলো দাম নিয়ে দর ঘষাঘষি হবে। ঠিক আছে, বা প্রতিযোগিতা লিখতে পারেন। ঠিক আছে, দ্রব্যের প্রকৃতিগুলো সমজাতি হবে। ঠিক আছে, দ্রব্যের প্রকৃতি সমজাতীয়। ঠিক আছে, তারপর 4 নম্বর হলো বাজারে ক্রেতা ও বিক্রেতার দ্রব্যের দাম সম্পর্কে পূর্ণ জ্ঞান থাকবে। দ্রব্যের দাম সম্পর্কে পূর্ণ জ্ঞান থাকবে। ঠিক আছে, 5 নম্বর হলো বাজারে দ্রব্যের দাম স্থির থাকবে। এই শর্তগুলো যদি আমাদের এই বাজারে বিদ্যমান থাকে, তবেই পণ্য প্রতিযোগিতার বাজারে ফার্মের এই স্বল্পকালীন ভারসাম্য আলোচনা করা যাবে। ঠিক আছে, এই শর্তগুলো যদি একটু ব্যতিক্রম হয়, তাহলে ভারসাম্যের গতি প্রকৃতি চেঞ্জ হবে। ঠিক আছে, তো এই শর্তগুলো আপনারা অবশ্যই মনে রাখবেন। অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকবে, দ্রব্যের দাম নিয়ে তাদের মধ্যে দর কষাকষি হবে, দ্রব্যের প্রকৃতিগুলো সমজাতীয় প্রকৃতি, মানে বাজারে সকল বিক্রেতার দ্রব্য প্রায় একই রকম হতে হবে। ঠিক আছে, বা একই গুণের হতে হবে। ওকে, বাজারে ক্রেতা বিক্রেতার দ্রব্যের দাম সম্পর্কে পূর্ণ জ্ঞান থাকবে। মানে দেখা যাচ্ছে কিছু অ্যাবনর্মাল লোকও বাজারে প্রবেশ করে। ঠিক আছে, তাদের তো বাজারে কোনো সেই ধরনের হিতাহিত জ্ঞান থাকে না। তারা বাজারে যদি গুজব ছড়ে যায় যেন যে দ্রব্যের দাম বৃদ্ধি পাবে কালকে, তাহলে আজকে তারা অনেকটাই কিনে ফেলবে। ঠিক আছে, এই ধরনের লোকের দ্বারা কিন্তু বাজার সুচারুভাবে চলতে পারে না। ঠিক আছে, এই জন্য বলা হচ্ছে বাজার সম্পর্কে তাদের জ্ঞান থাকতে হবে।
বাজারের দ্রব্যের দাম স্থির থাকবে, বাজারের দ্রব্যের দাম স্থির না থাকলে তো ভারসাম্যে তো গতি প্রকৃতি অবশ্যই চেঞ্জ হবে, ঠিক আছে। এই জন্য বাজারে সকল বিক্রেতার পণ্য যদি একই রকম হয়, একই গুণের হয়, তাহলে বাজারের দ্রব্যের দামটা কি একই লেভেলের হবে, স্থির থাকবে, ক্লিয়ার। তাহলে এই শর্তগুলো আমাদের বাজারে থাকতে হবে। এটা গেলো অনুমিতির শর্ত। এখন ভারসাম্যের শর্ত। ভারসাম্যের জন্য আমাদের আবার আমাদের দুইটা শর্ত আছে, তিনটা শর্ত আছে। ভারসাম্যের শর্ত, ওকে, ভারসাম্যের শর্ত। 1 নম্বর শর্ত হলো আমরা এটাকে প্রয়োজনীয় শর্ত বলতে পারি, ঠিক আছে, প্রয়োজনীয় শর্ত, ওকে। এই প্রয়োজনীয় শর্তের মধ্যে আমরা এটাকে বলবো MR সমান সমান কী হবে, MC হবে, ঠিক আছে। MR সমান সমান MC হবে। এটা হলো আমাদের আধুনিক পদ্ধতি। কিন্তু আমাদের যেটা সনাতন পদ্ধতি ছিল বা প্রাচীনকালের যে পদ্ধতি আমাদের অর্থনীতির ভারসাম্য লাভ করা, সেটা ছিল কি পাই ইকুয়াল টু TR মাইনাস TC। পাই ইকুয়াল টু কী ছিল, TR মাইনাস TC, ঠিক আছে। এই যে আমাদের মুনাফা, পাই মানে মুনাফা, মুনাফার শর্ত ছিল কি TR মাইনাস TC। তাহলে এই তখন এই জায়গাতে TR সমান TC ছিল, ঠিক আছে। কিন্তু এখন আমাদের আধুনিক যারা অর্থনীতিবিদ আছেন তারা এই বিষয়টাকে এইভাবে ব্যাখ্যা করেছেন প্রান্তিক ব্যয়ের ভিত্তিতে। MR হলো মার্জিনাল রেভিনিউ মানে প্রান্তিক আয়, MC হলো কি প্রান্তিক ব্যয়, মার্জিনাল কস্ট, ঠিক আছে। তাহলে ভারসাম্য যে বিন্দুতে ভারসাম্য লাভ করবে ফার্ম, সেখানে MR সমান কী হতে হবে, MC হতে হবে, ওকে। 2 নম্বর শর্ত হলো এটাকে আমরা পর্যাপ্ত শর্ত বলতে পারি, পর্যাপ্ত শর্ত, ওকে। পর্যাপ্ত শর্তের মধ্যে আছে কি যে MC রেখার ঢাল, ঠিক আছে, রেখার ঢাল গ্রেটার দেন MR রেখার ঢাল, রেখার ঢাল এটাও লিখতে পারেন, অথবা বা লিখতে পারেন MC রেখা, MC রেখা MR রেখাকে, ঠিক আছে, MR রেখাকে নিচের দিকে, হ্যাঁ, নিচের দিক থেকে ছেদ করে উপরে উঠবে, ঠিক আছে। এটা হলো আমাদের পর্যাপ্ত শর্ত যে MC রেখার ঢাল মানে MC রেখা উপরে থাকবে বা বড় হবে, ঠিক আছে। আর MR রেখার ঢাল তাছাড়া ছোট হবে। তাহলে MC রেখার ঢাল গ্রেটার দেন MR রেখার ঢাল। অথবা এই ভাষাটাকে আমরা ব্যাখ্যা করতে পারি যে MC রেখা MR রেখাকে নিচের দিক থেকে ছেদ করে উপরে উঠবে, ক্লিয়ার। বা এইভাবে বলতে পারবেন যে MC রেখার পরিবর্তনের হার গ্রেটার দেন MR রেখার পরিবর্তনের হার, ঠিক আছে। এইভাবে আপনারা বিষয়টাকে ব্যাখ্যা করতে পারবেন, ঠিক আছে। তাহলে এটা গেল আমাদের ভারসাম্যের শর্ত। এই দুইটা শর্ত আমাদের থাকতেই হবে। এখানে আমাদের যারা আধুনিক অর্থনীতিবিদ আছেন তো এখানে আরও একটা শর্ত তারা ব্যবহার করছেন, ঠিক আছে। এটাকে আমরা বলি অতিরিক্ত শর্ত। এটাকে আমরা কি বলবো, অতিরিক্ত শর্ত, ওকে। যদি P সমান AC হয়, P সমান AC হলে ফার্ম স্বাভাবিক মুনাফা লাভ করবে, ফার্ম স্বাভাবিক মুনাফা লাভ করবে। ফার্ম তিনভাবে ভারসাম্য লাভ করতে পারে। একটা হলো স্বাভাবিক মুনাফা, একটা হলো অস্বাভাবিক মুনাফা, আর একটা হলো কি ক্ষতি। ফার্মের তো সবসময় স্বাভাবিক মুনাফায় থাকবে, অস্বাভাবিক মুনাফায় করবে, ক্ষতিও তো করতে পারে। তাহলে এই তিনভাবে ফার্ম ভারসাম্য লাভ করবে পূর্ণ প্রতিযোগিতায় স্বল্পকালে, ঠিক আছে। এখন এটা হলো যে P সমান যদি AC হয়, মানে P মানে তো দাম আর AC মানে কি গড় ব্যয়, এভারেজ কস্ট। এই দাম আর গড় ব্যয় যদি সমান হয় তাহলে ফার্মের কী হবে, মুনাফা স্বাভাবিক হবে। আর যদি আপনার যদি এরকম হয় P গ্রেটার দেন AC, ঠিক আছে, তাহলে ফার্ম অস্বাভাবিক মুনাফা লাভ করবে, অস্বাভাবিক মুনাফা লাভ করবে, ওকে। আর যদি আপনার এরকম হয় AC গ্রেটার দেন P গ্রেটার দেন AVC, এরকম হলে ফার্মের কী হবে, ক্ষতি হবে, ঠিক আছে। এই তিনভাবে ফার্ম ভারসাম্য লাভ করতে পারে। তাহলে আমাদের অনুমিতি শর্ত হচ্ছে এগুলো থাকতে হবে। 2 নম্বর কথা হলো যে আমাদের ভারসাম্যের যে শর্তগুলো আছে সেই শর্তগুলো অবশ্যই আমাদের কি দেখাতে হবে, পালিত হতে হবে, ওকে। প্রথম শর্ত ছিল MR সমান MC, দ্বিতীয় শর্ত হলো MC রেখার ঢাল গ্রেটার দেন MR রেখার ঢাল, বা MC রেখা MR রেখা রেখে নিচের দিক থেকে ছেদ করে উপরে যাবে। আর 3 নম্বর শর্ত হলো যে P সমান যদি AC হয় তাহলে ফার্ম স্বাভাবিক মুনাফা লাভ করবে, P গ্রেটার দেন AC হলে ফার্ম অস্বাভাবিক মুনাফা লাভ করবে, আর AC গ্রেটার দেন P গ্রেটার দেন AVC যদি হয় তাহলে ফার্ম কী করবে, ক্ষতি স্বীকার করে উৎপাদন করবে।
এই হলো আমাদের ভারসাম্যের শর্ত। এখন আমরা কি করব, আমরা মূল চিত্রে যাব। আমরা এই যে ফার্মে 3টা ভারসাম্য আছে, একটা হলো স্বাভাবিক মুনাফা, একটা হলো অস্বাভাবিক মুনাফা, একটা হলো কি ক্ষতি। এখন এই 3টাকে আমরা আলাদা আলাদাভাবে ব্যাখ্যা করে দেখব, ঠিক আছে? তাহলে আমরা এটা আপাতত মুছে দিলাম, এটা তো আমাদের এখন আর দরকার নেই। আশা করি আপনারা এটা লিখে নিয়েছেন, ঠিক আছে? আশা করি ক্লাসটা থেকে আপনারা উপকৃত হবেন এবং আপনারা আপনাদের পাঠদানে গতিশীলতা ফিরিয়ে আনবেন, ঠিক আছে? আপনাদের এই চিত্রগুলো আঁকাতে অনেক সময় স্টুডেন্টদের মনে মানে হিমশিম খেয়ে যায়, বা তারা মনে করে যে এই চিত্রটা সঠিক হলো কি ভুল হলো, এরকম তারা একটা মেন্টাল কনফ্লিক্টের মধ্যে থাকে, ঠিক আছে? এটা আপনাদের অবশ্যই প্রমোশন করতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের ফার্মের প্রথম শর্ত ছিল স্বাভাবিক মুনাফা লাভ করবে, ঠিক আছে? তাহলে আমরা একটা স্বাভাবিক মুনাফার চিত্র আঁকাই, ঠিক আছে? এটা হলো কিউ। এদিকে আমাদের ভূমি অক্ষে আছে কি উৎপাদন বা বিক্রয়, এদিকে আমাদের কি আছে উৎপাদন অবলিক বিক্রয়, ঠিক আছে? এদিকে আমাদের যে আমাদের ফার্মের যে আয় ব্যয়ের কথাটা আমরা বলি, ঠিক আছে? হ্যাঁ, এটা আমাদের কি দেখাতে হবে, লম্ব অক্ষে দেখাতে হবে। এদিকে আমাদের দাম, আয়, ব্যয় সব আছে এদিকে, ঠিক আছে? তাহলে আমরা একটা চিত্র আঁকাচ্ছি, এটাকে আমরা পি নট দিলাম, ঠিক আছে? এখান থেকে আমরা একটা রেখা অঙ্কন করলাম, এটাকে আমরা কিউ নট ব্যবহার করলাম, ঠিক আছে? এটা হলো এসি রেখা, আর নিচের দিক থেকে ছেদ করে এটা হলো এমসি রেখা। এটা এই রেখাটার নাম হলো পি সমান এ আর সমান এম আর। ওকে, এই বিন্দুটার নাম দিয়ে দিলাম আমরা ধরুন এপি ই, ঠিক আছে? তাহলে লম্ব অক্ষে দাম ব্যয় দেখানো হয়েছে, ভূমি অক্ষে বিক্রয় বা উৎপাদন দেখানো হয়েছে, আমরা চিত্র অঙ্কন করেছি। এই রেখাটা হলো পি রেখা, এ আর রেখা, এম আর রেখা। এইটা হলো আমাদের এসি রেখা মানে গড় ব্যয় রেখা, এটা হলো এমসি রেখা। এখন আপনারা জানেন যে আপনাদেরকে যেটা আমরা বলেছি, আমরা গত ক্লাসে এই যে পি সমান এ আর মানে দাম সমান গড়াই, মানে পণ্যপত্রের বাজারে গড়াই কেন দামের সমান হয়, এই ক্লাসটা আমাদের পেজে রিসেন্ট আমরা দিয়েছি, ঠিক আছে? বা এ প্রান্তিক আয়ের সমান কেন হয়, কিভাবে হয়, সেটার ব্যাখ্যা ক্লাস আমরা এই চিত্র ব্যাখ্যা করার আগে আমাদের পেজে দিয়েছি। আপনারা সেখান থেকে সেটা অবশ্যই দেখে নেবেন। ওকে, তাহলে এটা হলো আমাদের স্বাভাবিক, এটা আমাদের কি মুনাফা, স্বাভাবিক মুনাফা। ওকে, স্বাভাবিক মুনাফা। এখন আমরা কিভাবে বুঝবো এটা স্বাভাবিক মুনাফা ফার্মের হয়েছে? এখন আমরা দেখতে পেলাম যে আমাদের ভারসাম্যের শর্ত ছিল কি, প্রথম শর্ত ছিল এম আর সমান এমসি হবে। তাহলে এই যে দেখতে পাচ্ছি যে এই যে এমসি রেখায় যায় যে নিচের দিক থেকে ছেদ করে উপরে উঠে যাওয়ার সময় এই রেখাটা তো এই তিনটা অংশেরই রেখা এটা, তাই না? এটা হলো পি রেখা, এটা হলো এ আর রেখা, এটা হলো এম আর রেখা। এখন এই যে এম আর রেখা আর এই যে এমসি রেখায় যে এই বিন্দুতে কি ছেদ করেছে, তাহলে ছেদ করার ফলে কি হয়েছে, এম আর সমান এমসি হয়েছে। এটা প্রথম শর্ত হলো। 2 নম্বর শর্ত ছিল কি যে এমসি রেখার ঢাল গ্রেটার দেন এম আর রেখার ঢাল। তাহলে দেখুন এমসি রেখা ফ্ল্যাট অবস্থা, এম আর রেখা ফ্ল্যাট অবস্থায় আছে। ফ্ল্যাট মানে কি ভূমি অক্ষের সমান্তরাল হয়ে আছে, মানে সমান হয়ে আছে, তাই না? আর এমসি রেখা কী হয়েছে, খাড়া হয়ে আছে। তাহলে যে খাড়া হয়ে থাকবে তার ঢাল বেশি। তাহলে এমসি রেখার ঢাল গ্রেটার দেন এম আর রেখার ঢাল, বা আমরা বলেছিলাম যে এমসি রেখার নিচের দিক থেকে ছেদ করে কি উপরের দিকে উঠে যাবে। তাহলে এই বিন্দুতে দুইটা শর্তই ফার্মের পালিত হয়েছে। তাহলে আমরা ধরে নিলাম এই বিন্দু হলো কি ভারসাম্য বিন্দু। তাহলে ভারসাম্য দাম কত, পি নট। তাহলে এই ভারসাম্য পরিমাণ কত, উৎপাদন কত, কিউ নট। ক্লিয়ার? তাহলে এখন আমরা পেলাম কি, আমাদের হলো ভারসাম্য বিন্দু ই, তাহলে ভারসাম্য দাম, দাম হলো কত, পি নট। ভারসাম্য পরিমাণ, ঠিক আছে, কিউ নট। ওকে, তাহলে এই যে তিনটা অংশ আমরা পেয়ে গেলাম, ঠিক আছে? তাহলে এই যে ভারসাম্য বিন্দু, আমরা ভারসাম্য দাম কাকে বলে, যে দামে চাহিদা এবং যোগান, ঠিক আছে, বাজারে চাহিদা এবং যোগান আমরা বাজার অধ্যায়ে পড়েছিলাম যে দামে চাহিদা যখন সমান হয় সেটা হলো কি ভারসাম্য দাম। এখন আমাদের যেহেতু বাজার ভারসাম্যের স্বল্পকালীন ভারসাম্য ব্যাখ্যা করছি, সেই জন্য আমরা বলতে হবে যে ভারসাম্য বিন্দুতে কী হলো, যে এম আর সমান এমসি হবে। 2 নম্বর শর্ত ছিল এমসি রেখা এম আর রেখা নিচে থেকে উপরে উঠে গেছে, ভারসাম্য হলো এই বিন্দু। ভারসাম্য, তাহলে এই বিন্দু অনুসারে ভারসাম্য দাম হলো কত, পি নট। তাহলে এই বিন্দু অনুসারে ভারসাম্য উৎপাদন হলো কত, কিউ নট। ক্লিয়ার? তাহলে এখন ফার্মের মোটাই কত, তাহলে এখন ফার্মের মোটাই, ঠিক আছে, ফার্মের কি হলো মোটাই,
ফার্মের মোট আয় কত? ফার্মের মোট আয় মানে টিআর, মানে টোটাল রেভিনিউ, ঠিক আছে, মোট আয়। তাহলে মোট আয় কত? ও পি নট ই কিউ নট, ও পি নট ই কিউ নট, এটা হলো আমাদের মোট আয়। তাহলে ফার্মের মোট ব্যয় কত? ফার্মের মোট ব্যয়ও তাই, ও পি নট ই কিউ নট, তাহলে এটা হলো টিসি। তাহলে ও পি নট ই কিউ নট, ওকে। তাহলে ফার্মের এখানে মোট আয়ও যা, মোট ব্যয়ও তাই, তাই না? এখানে আর কোনো রেখা টেখা কিছু নাই। তাহলে এখানে ফার্মের মোট আয় হলে এতটুকু, ফার্মের মোট ব্যয় হলো এতটুকু। তাহলে মুনাফা কত? মুনাফা হলো 0, মানে স্বাভাবিক। তাহলে অতএব মুনাফা, অতএব কি? মুনাফা পাই ইকুয়াল টু টিআর মাইনাস টিসি, ঠিক আছে। তাহলে ও পি নট ই কিউ নট মাইনাস ও পি নট ই কিউ নট সমান সমান কি? 0, মানে স্বাভাবিক। স্বাভাবিক মানে মোট আয়ও যায়, মোট ব্যয়ও তাই, কোনো লাভ লস কিছু নাই, মানে সমান সমান হয়ে আছে। তাহলে সেটা হলো কি? ফার্মের স্বাভাবিক মুনাফা। ক্লিয়ার? আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। এখন আমরা নেক্সট অবস্থায় যাব ফার্মের, এটা গেলো স্বাভাবিক, এবার আমরা অস্বাভাবিকে যাব, ঠিক আছে। এখন আমরা অস্বাভাবিকের চিত্র অঙ্কন করছি। এটা হলো আমাদের কিউ, মানে এটাকে ভূমি অক্ষে আমরা উৎপাদন দেখাচ্ছি বা বিক্রয় দেখাচ্ছি, ঠিক আছে। এদিকে দাম আর ব্যয় আছে আমাদের, ওকে। তাহলে এখন আমরা একটা রেখা অঙ্কন করলাম, এই রেখাটার নাম দিলাম পি সমান হলো এ আর সমান সমান কি এম আর, ঠিক আছে। এটা হলো আমাদের কি পি নট, ওকে। এখানে আমাদের উৎপাদন কত? কিউ নট। এখান থেকে আমরা আর একটা রেখা অঙ্কন করব নিচের দিকে, সেটাকে আমরা দেব P1 দাম, ঠিক আছে। এই রেখাটার নাম দিলাম কি P1। তাহলে এখন আমাদের এমসি আর এসি দেখাতে হবে। তাহলে এমসি আর এসি তো আমরা আগেও দেখাইছি, ঠিক আছে না। তাহলে এই যে এসি রেখাটা এখান থেকে যাবে, তখন এখানে ছেদ করে উপরে যাবে এসি, আর এমসি রেখাটা এই বিন্দুকে ছেদ করে উপরের দিকে যাবে এমসি। তাহলে এটাকে আমরা E1 দিলাম, হ্যাঁ, এখানে ই দিয়েছিলাম, এখানে E1 দিলাম, ওকে। কথা ক্লিয়ার? এখন এটাকে একটা নাম দিতে পারেন, ধরুন কি দিবেন, এটাকে ধরুন জি দিলেন, ঠিক আছে, জি বিন্দু, এটার নাম হলো জি বিন্দু, ওকে। তাহলে এখন আমাদের হলো যে এই আমরা ভূমি অক্ষে উৎপাদন দেখানো হয়েছে, লম্ব অক্ষে দাম ব্যয় দেখানো হয়েছে। এখন ভারসাম্যের প্রথম শর্ত কোথায় দেখা যাচ্ছে, ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছি যে ভারসাম্যের যে শর্ত, ঠিক আছে, সেটা E1 বিন্দুতে দেখা যাচ্ছে। কেন দেখা যাচ্ছে? এই যে হলো পি, এই যে এই রেখাটা হলো পি রেখা, এ আর রেখা, এম আর রেখা। তাহলে এম আর রেখায় যে এমসি রেখা E1 বিন্দুতে সেট করেছে। তাহলে E1 বিন্দুতে ভারসাম্যের প্রথম শর্ত মানে এমসি সমান এম আর হয়েছে। এখন 2 নম্বর শর্ত ছিল যে এমসি রেখার ঢাল গ্রেটার দেন এম আর রেখার ঢাল। এখানে এমসি খাড়া অবস্থায় আছে, এম আর ফ্ল্যাট অবস্থায় আছে, তার মানে এমসি রেখার ঢাল বড়। তাহলে এমসি রেখার ঢাল গ্রেটার দেন এম আর রেখার ঢাল এখানে হয়েছে, অথবা এমসি রেখায় যে নিচের দিক থেকেই এম আর রেখাকে ছেদ করে উপরে উঠে গেছে। তাহলে ভারসাম্যের 2টা শর্ত E1 বিন্দুতে দেখা যাচ্ছে। তাহলে ভারসাম্য অনুসারে আমাদের দাম কত হবে? পি নট, আর ভারসাম্য উৎপাদন কত হবে? কিউ নট। ক্লিয়ার? তাহলে আমরা এখানে একটু আবার লিখি, ঠিক আছে। ভারসাম্য বিন্দু ই, ভারসাম্য দাম, ভারসাম্য দাম হলো কত? পি নট। ভারসাম্য কত? পরিমাণ, ভারসাম্য পরিমাণ হলো কত? কিউ নট, বা এখানে Q1 দিতে পারে, এখানে কিউ নট দিয়েছিলেন, এখানে Q1 দিতে পারেন আপনারা, ঠিক আছে, Q1, ওকে। তাহলে Q1 দিলাম। তাহলে এটা আমাদের ভারসাম্য পের হয়ে গেল। এখন আমাদের ফার্মের আমাদের আয় ব্যয় কত, ঠিক আছে। আমাদের এখানে আমাদের মোট ব্যয়, মোট ব্যয় কত? আমাদের মোট ব্যয় টিসি ইকুয়াল টু আমাদের মোট ব্যয় হলো OP1 GQ1, OP1 GQ1, OP1 GQ1, এটা হলো আমাদের মোট ব্যয়। তাহলে আমাদের মোট আয় কত? তাহলে আমাদের মোট আয় দেখি এবার আমরা। মোট আয় টিআর OP নট E1 Q1 OP1 OP নট, তাই না, OP নট, এই যে OP নট E1 Q1, ওকে। তাহলে এখন মুনাফা কত আমাদের? মুনাফা পাই ইকুয়াল টু টিআর মাইনাস টিসি, তাই না। তাহলে এখন আমরা এটা আমাদের দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এটুকু হলো আমাদের ব্যয়, ঠিক আছে। এই যে ঘরের এইটা বড় অংশটা হলো আমাদের ব্যয়, ঠিক আছে। কিন্তু আমাদের আয় হয়েছে কত? আমাদের আয় গোটাটাকে হিসাব করতে হবে। তাহলে গোটাটা আমাদের সম্পূর্ণটা আমাদের আয় হয়েছে। তাহলে আয় ব্যয়ের সাথে আয় বেশি হয়েছে এখানে, তাই না।
তাহলে এখন আমাদের কি হবে, এখন আমরা দেখি তাহলে টি আর আমাদের কত, ও পি নট E1 Q1 মাইনাস হলো আমাদের ব্যয় কত, ও পি ওয়ান জি Q1, ও পি ওয়ান জি Q1, তাহলে আমাদের আই হচ্ছে কত, এই যে P1 P নট E1 G, এটা আমাদের আই। তাহলে ও আমাদের আই হচ্ছে পি নট E1 G P1, তাই না? এটা আমাদের হলো আই। এই যে P1 P নট E1 G, এটা আমাদের আই, এইটুকু আমাদের আই। আপনারা এটাকে আন্ডারলাইন করতে পারেন এইভাবে, ঠিক আছে? এটা আমাদের কি আয়। তাহলে এটা ফার্মের কি অস্বাভাবিক মুনাফা, এটা হলো ফার্মের অস্বাভাবিক মুনাফা। ওকে, আশা করি এটা বুঝতে কোনো সমস্যা নেই। আপনারা এই নিয়ে প্রশ্নের কোনো আর কোনো দিন সমস্যা হবে না যদি আপনারা বুঝতে পারেন ঠিকঠাক, ঠিক আছে? আমাদের ইন্টারমিডিয়েট লেভেলে যারা আছেন একাদশ শ্রেণীতে, সেখানে এই ধরনের চিত্র অঙ্কন করেই দেওয়াই থাকবে, ঠিক আছে? সেখান থেকে বলা হবে যে ফার্মের মুনাফার পরিমাণ কত, ঠিক আছে? তখন আপনারা যে এইটুকু দেখাই দেবেন আপনাদের উদ্দীপক থেকে, এইটুকু দেবেন পি নট, এই যে P1 P নট E1 G1, এটা হলো আমাদের ফার্মের মুনাফা, ঠিক আছে? আপনাদের এটা গ নাম্বার প্রশ্ন হবে। আপনাদের ঘ নাম্বার প্রশ্ন হতে পারে যদি ফার্মের মুনাফা ভারসাম্য যদি E1 বিন্দুতে হতো তাহলে কি হতো, ঠিক আছে? এরকম মন্তব্য ক্লাস আপনারা আপনাদের ইন্টারমিডিয়েট লেভেলে যারা আছেন তারা পাবেন, ঠিক আছে? এই ধরনের উদ্দীপক দেওয়া থাকবে, আপনার সেখান থেকে প্রশ্ন হবে, ঠিক আছে? 4 নাম্বার আমাদের 3 নাম্বার ভারসাম্য ছিল। তাহলে এখানে প্রথমটাতে কি দেখা গেল যে এখানে পি সমান সমান এসি হয়েছে, তাই হয়েছে না? এই যে পি, এটা হলো পি রেখা, আর এসি রেখা যেখানে এই যে এই পিকে ছেদ করে উপরে গেছে, তাহলে পি সমান এসি হয়েছে এখানে, তাহলে এটা স্বাভাবিক। আর এখানে বলাই ছিল কি আমাদের শর্ত, আগে অতিরিক্ত শর্তের মধ্যে ছিল পি গ্রেটার দেন এসি। তাহলে এখন দেখুন এইটা হলো কি পি রেখা, এই যে পি রেখা, এটা হলো পি রেখা, আর এসি রেখা কোথায় আছে, এই যে পি রেখার নিচে আছে, তাই না? তাহলে এখানে কি হলো, পি গ্রেটার দেন এসি, তার মানে কি পি গ্রেটার দেন যখন এসি হবে তখন ফার্মের কি হবে, অস্বাভাবিক মুনাফা লাভ করবে। তাহলে এখানে এই যে এখানে পি বেশি, মানে দাম বেশি উপরে অবস্থান করছে, আর এসি রেখান এই পি এর রেখার নিচে অবস্থান করছে, তাহলে কি হলো, পি গ্রেটার দেন এসি, মানে এখানে ফার্ম অস্বাভাবিক মুনাফা লাভ করছে। তাহলে ফার্ম কতটুকু অস্বাভাবিক মুনাফা করবে, এই P1 P নট E1 G1 পর্যন্ত, ক্লিয়ার? এখন আমাদের 3 নাম্বার ছিল ক্ষতি। সবসময় যে লাভ হবে এমন কথা নয়, এখন লস স্বীকার করতে হবে, ঠিক আছে? এটা হলো কিউ, এটা দাম ব্যয়, ক্লিয়ার? এখন আমরা একটা রেখা অঙ্কন করছি, এই রেখাটার নাম হলো পি রেখা, এ আর রেখা সমান হলো কি এম আর রেখা। ওকে, আমরা একটা রেখা টানছি, এটাকে আমরা পি নট দিলাম, ঠিক আছে? এটাকে আমরা কি দিব, এটা Q1 দিছি, এখানে Q2 দিলাম। হ্যাঁ, এখানে দেখুন এখানে কি নট ব্যবহার করেছি, এখানে Q1 ব্যবহার করেছি, এখানে তাহলে Q2 ব্যবহার করলাম। ওকে, তাহলে আমাদের ভূমি অক্ষে আছে উৎপাদন ও বিক্রয়, অবলিক বিক্রয়। ওকে, তাহলে উৎপাদন বা অবলিক বা বিক্রয়, এখন এটা করার পরে এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এবার ক্ষতির পর্যায়ে আমরা আসবো, ঠিক আছে? তাহলে একটা রেখা আমরা উপরের দিকে টানি, একটা রেখা এখানে দিলাম, এখানে একটা দাম ধরুন P3, ক্লিয়ার? এখানে যেহেতু P1 ধরেছিলাম, এখানে P3 ধরলাম। ওকে, তাহলে এখন আমরা P3-তে অবস্থান করব। এখন আমরা এসি আর এমসি রেখা অঙ্কন করব আমরা, ঠিক আছে? এখন আমরা দেখি এখানে আমাদের ক্ষতি স্বীকার করে যখন হবে তখন আমরা এসি রেখাকে উপরে দিব, ঠিক আছে? এসি রেখাটা কোথায় থাকবে, উপরে থাকবে, ক্লিয়ার? এখন এমসি রেখাটা আমাদের 2 নাম্বার শর্তে যাবে, ঠিক আছে? কারণ এই যে এম আর রেখাতে এখানে অবস্থান করছে, তাহলে এই রেখাকে ছেদ করতে হবে। তাহলে এখন এইভাবে আমাদের কি হবে, এখন আমরা একটা এমসি রেখা এইভাবে আমরা অঙ্কন করে নিব। ওকে, এইভাবে আমরা একটা এমসি রেখা অঙ্কন করে নিব। ওকে, তারপরে আমাদের আরেকটা রেখার নিচে দিব, এটাকে আমরা P2 দিলাম। হ্যাঁ, তাহলে এই যে রেখাটা এখানে একটা বিন্দু পাইলাম আমরা, এই বিন্দুটার নাম দিব হলো ABC। আপনারা জানেন যে আমাদের 3 নম্বর কন্ডিশন অতিরিক্ত শর্তে ছিল, যে 3 নম্বর কন্ডিশন আমাদের কি ছিল, আমাদের ছিল AC গ্রেটার দেন P গ্রেটার দেন ABC। ওকে, এই শর্তটা ছিল। তাহলে দেখুন এই শর্তটা এখানে পালিত হচ্ছে কিনা, ঠিক আছে? এখানে E1 দিয়েছে, ই ছিল, এখানে E1 ছিল, এখানে E2 দিলাম। হ্যাঁ, E2,
তাহলে এই E2 বিন্দুতে এখানে আমরা ধরুন এখানে একটা নাম দিলেন ডি, এখানে একটা নাম দিলেন ধরুন এফ। ক্লিয়ার? তাহলে এখন আমাদের ফার্মের ক্ষতি শিকার, এখন ভারসাম্যের আমাদের প্রথম যে শর্ত ছিল এম আর সমান এমসি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই পি নট দামে, ঠিক আছে, পি নট দামে এই যে এম আর রেখা তো এইটা, তাই না, আর এমসি রেখায় যে নিচের দিক থেকে যে এম আর রেখা ছেদ করে উপরে গেছে, তাহলে এমসি সমান সমান কী হবে, এম আর প্রথম শর্তে এখানে ডি বিন্দুতে দেখা যাচ্ছে। আমাদের 2 নম্বর শর্ত ছিল যে এমসি রেখা নিচের দিক থেকে ছেদ করে উপরে যাবে, সেটা হচ্ছে ডি বিন্দুতে পাওয়া যাচ্ছে। তাহলে ভারসাম্যের দাম কত, পি নট, আর ভারসাম্য উৎপাদন কত, Q2। ওকে, এখন আমাদের কথা হচ্ছে যে ভারসাম্য দাম উৎপাদন পণ্য বের হয়ে গেল। এখানে ফার্মের আমাদের মোট আয় কত দেখি, আমাদের মোট আয় হলো ও পি নট ডি Q2, ঠিক আছে, মোট আয় ও পি নট ডি Q2, আর মোট হলো ব্যয়, মোট ব্যয় কতটুকু আমাদের, এই যে ও পি থ্রি E2 Q2, ও পি থ্রি E2 Q2। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন এইটাকে তখন আপনারা আন্ডারলাইন করবেন, এই যে এইটুকু, হ্যাঁ, এইটুকু আন্ডারলাইন করে দিবেন যে এই যে দেখুন আমাদের মোট আয় ছিল কত, ও পি নট ডি Q2, আর আমাদের মোট ব্যয় হলো কত, ও পি থ্রি E2 Q2। ক্লিয়ার? তাহলে এখন দেখা যাচ্ছে যে আমাদের আয়ের চাইতে ব্যয় বেশি হয়ে গেছে। তাহলে আমাদের ক্ষতি কতটুকু হলো, তাহলে টি আর মাইনাস টিসি, তাই না? তাহলে এখন আমাদের দেখতে পাচ্ছি যে আমাদের টি আর মোট আয় ছিল কত, ও পি নট ডি Q2 মাইনাস হলো ও পি থ্রি E2 Q2। ওকে, তাহলে আমরা ক্ষতি পেলাম কত, ক্ষতি পেলাম পি নট পি থ্রি E2 ডি, পি নট পি থ্রি E2 ডি। ওকে, এইটা হলো আমাদের ক্ষতি শিকার, এটা হলো আমাদের কি ক্ষতি শিকার। এখন আপনাদের এখান থেকে যারা ডিগ্রি লেভেলে আছেন বা আমাদের অনার্স ডিপার্টমেন্টে ইকোনমিক্সে যারা আছেন, তারা এখান থেকে প্রশ্ন হতে পারে যে ফার্ম স্বল্পকালে ক্ষতি স্বীকার করে কি উৎপাদন কাজ চালিয়ে যাবে। আমাদের ডিগ্রি লেভেলে যারা আছেন তাদের এই প্রশ্নটা হয়, এবং অর্থনীতি বিভাগে অনার্স ফার্স্ট ইয়ার যারা আছেন তাদের এই প্রশ্নটা হয় যে ফার্ম কি স্বল্পকালে ক্ষতি স্বীকার করে উৎপাদন কাজ চালিয়ে যাবে। তখন আপনাদের এখানে ব্যাখ্যা হবে যে এখানে আমরা ফার্ম তো স্বল্পকালে ক্ষতি স্বীকার ক্ষতি হয়েছে ফার্মের এতটুকু, ঠিক আছে, এতটুকু ফার্মের ক্ষতি হয়েছে। এখন আমাদের দেখুন যে এই যে এসি গ্রেটার দেন পি গ্রেটার দেন এবিসি, এই যে এসি দেখুন সবার উপরে আছে, তার মানে কি এসি গ্রেটার দেন হয়ে গেল, তার নিচে কি আছে, পি আছে, তাহলে পি এর সাথে এসি বড় অবস্থায় আছে, তাহলে এই যে এসি গ্রেটার দেন পি এখানে শর্ত পূরণ হয়েছে। তার 3 নম্বরে যে এটা হচ্ছে এবিসি রেখা, তাহলে এই যে দেখুন এবিসি রেখা সবার নিচে আছে, তাহলে এই তিনটা কথার এক সূত্র এখানে কিন্তু চিত্রে দেখা যাচ্ছে। তাহলে পি এসি গ্রেটার দেন পি গ্রেটার দেন এবিসি হলে ফার্ম কী করবে, ক্ষতি স্বীকার করবে। এখন যদি ফার্ম স্বল্পকালে উৎপাদন না করে, ঠিক আছে, উৎপাদন না করে, তাহলে ফার্মের ক্ষতি হবে কত, E2 F পর্যন্ত, এই যে এতটুকু ফার্মের ক্ষতি হবে, ঠিক আছে। স্বল্পকালে যদি উৎপাদন কাজ না চালিয়ে যদি ফার্ম উৎপাদন বন্ধ করে, তাহলে তাকে এই E2 থেকে F পর্যন্ত স্থির খরচ বহন করতেই হবে, ঠিক আছে। তাহলে ক্ষতি হলো কতটুকু, E2 F, মানে উৎপাদন কাজ না করলেও বা করলেও তাকে এই স্থির খরচ তাকে বহন করতেই হবে। এই বহন করার ফলে তার ক্ষতি হয়ে দাঁড়াবে কত, E2 F পর্যন্ত। যদি কিন্তু সে যদি উৎপাদন করে, তাহলে কি করতে পারে, সে দেখা যাচ্ছে তার এই এবিসি রেখার যদি কিছু অংশ সে তুলে আনতে পারে, মানে গড়, এবিসি মানে হলো গড় পরিবর্তনীয় ব্যয়, এই গড় পরিবর্তন ব্যয়ের কিছুটা অংশ যদি সে স্বল্পকাল তুলে আনতে পারে ফার্ম, তাহলে সেই ক্ষতি স্বীকার করে উৎপাদন কাজ চালিয়ে যাবে। যদি সে উৎপাদন করে তাহলে তার ক্ষতি হবে কতটুকু, এই যে ডিএফ, এই যে এইটুকু তার ক্ষতি হবে, ঠিক আছে। আর যদি সে উৎপাদন এই যে ক্ষতিটা উৎপাদন কাজ চালিয়ে যায়, তাহলে ডিএফ পর্যন্ত ক্ষতি হলো। আগে ক্ষতি ছিল কতটুকু, আগে ক্ষতি ছিল E2 F পর্যন্ত, ঠিক আছে। যদি উৎপাদন না করে E2 F, এই যে E2 আর এই যে F, এই এতটুকু ক্ষতি তার হয়তো গোটাটাই। কিন্তু যদি শুধু স্বল্পকাল উৎপাদন করে, তাহলে তার ক্ষতি হচ্ছে এই ডিএফ পর্যন্ত সে দেখা যাচ্ছে কিছুটা খরচ তুলে আনতে পারলো, তুলে আনতে পারার ফলে তার ক্ষতি তখন কত হবে, যে E2 D, এইটুকু তার ক্ষতি হবে, ঠিক আছে। এই স্বল্পকালে এই সামান্য ক্ষতি স্বীকার করেও মানে পুনরায় সে উৎপাদন কাজে ফিরতে পারে,
লাভজনক পর্যায়ে পৌঁছতে পারে, এই স্বপ্নে বিভোর হয়ে ফার্ম কী করতে পারে, স্বল্পকালে ক্ষতি স্বীকার করেও উৎপাদন কাজ চালিয়ে যেতে পারে, দেশে ভবিষ্যতে তার প্ল্যান চেঞ্জ করতে পারে, তার স্ট্র্যাটেজি চেঞ্জ করতে পারে, সে বাজারে টিকে থাকার সার্বিক কৌশল সে অবলম্বন করতে পারে। এইভাবে সে ফার্ম কী করতে পারে, স্বল্পকালে ক্ষতি স্বীকার করে দীর্ঘকালে লাভের পর্যায়ে পৌঁছতে পারে। এই স্বপ্নে থাকার কারণে ফার্ম কী করবে, উৎপাদন কাজ চালিয়ে যাবে। এই তিনভাবে ফার্ম আমাদের ইন্টার, ডিগ্রি এবং অনার্স লেভেলে ভারসাম্য অবস্থায় দেখানো যেতে পারে। আপনারা এই ক্লাসটা অবশ্যই নিশ্চয়ই বুঝতে পেরেছেন এবং আপনাদের প্রশ্ন যেগুলো হয় পরীক্ষাতে আমরা সেগুলো বলেছি, আপনারা বাসায় প্র্যাকটিস করবেন এবং ভালোভাবে চেষ্টা করবেন। ততক্ষণ ভালো থাকুন আর অবশ্যই আমাদের পেজটাকে আপনারা ফলো করবেন। আল্লাহ হাফেজ।